জায়গাটা এই জায়গায় দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি। এটা বাংলাদেশের ম্যাক্রো সমস্যা, মানে সমগ্র বাংলাদেশের সমস্যা দীর্ঘদিন ধরে আছে, আমরা সলভ করতে পারছি না। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব আছে। আমরা কিছু ব্যক্তিকে দেখছি যারা দায়িত্ব পালন করছে না, আর এই দায়িত্ব যাদের জন্য পালন করছে না তাদের তো অধিকার ছিল যে কেন তুমি দায়িত্ব পালন করছো না, তোমার ত্রুটি আমি চিপে দেবো। সেই দায়িত্বটা পালন করছে না, অর্থাৎ তার অধিকার রক্ষার আন্দোলন করছে না। অথবা করলেও এমন ভাবে করছে যে সে বারে বারে প্রতারিত হচ্ছে। সুতরাং আমাদের সমাজে আর জবাবদিহি নাই, স্বচ্ছতা। যে কেউ যা খুশি করতে পারছে তাকে জবাব দিতে হচ্ছে, কারণ সে জানে যে আমি যা খুশি করি না কেন, যার ক্ষতি হবে সে আমাকে করবে না, বা আমাকে যদি ধরতে আসে তাহলে আরো ক্ষমতাশালী একজন আমাকে আশ্রয় দিবে, তাকে আনবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা অধিকার সচেতন হয়ে আমাদের নিজেদের অধিকার নিজেরা বুঝে নেওয়ার জন্য সকলে মিলে সংগ্রাম না করব, যেটা সারা বলে গেলেন, শুধু তার ব্যাপার তো না, সে কি করতে পারে। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তারা হল পুঁজিপতি শ্রেণী, একটা শ্রেণী, একটা বিরাট দল। আমরা বলেছিলাম যে এই দলটার তিনটা বাহু, একটা হলো অসৎ আমলা, একটা হলো অসৎ ব্যবসায়ী, আর একটা হলো অসৎ রাজনীতি। আমরা বলেছিলাম এই তিন বাহুর বিরুদ্ধে জনগণ যদি নিজের অধিকার বোঝার জন্য আন্দোলন না করতে পারে, বা করলেও যদি এমন ভাবে করে যে আবার ওই তিন বাহু দিয়ে রাজনীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু কোনোদিনই কোনো কিছু হবে না। এখন আমি রানা প্লাজার বিষয়ে আসি। রানা প্লাজা একটা পোশাক শিল্পের প্রতিষ্ঠান, আমাদের দেশে অসংখ্য পোশাক শিল্পের প্রতিষ্ঠান আছে। এই পোশাক শিল্পগুলি ব্যক্তি মালিক রয়েছে, বড় মালিক আছে, মাঝারি মালিক আছে, ছোট মালিক আছে, আছে কমপ্লায়েন্ট গ্রিন ফ্যাক্টরি, আছে অত্যন্ত স্মল খুব খারাপ ফ্যাক্টরি, আছে 10 জন শ্রমিকদের চালানো ফ্যাক্টরি, আছে 10, 20, 50 হাজার শ্রমিকদের চালানো ফ্যাক্টরি। এখন এই ফ্যাক্টরির মালিকদের কি দায়িত্ব? এক নম্বর দায়িত্ব যে আমি যে শ্রমিকদেরকে নিয়োগ করবো তার জীবন ধারণের মতো মজুরি আমার দিতে হবে, সে যাতে বেঁচে থাকে, সে যাতে পরিশ্রম করতে পারে, এমন খাবার খায় যাতে পরের দিন এসে তাকে মানে কাজ করার ক্ষমতাটা থাকে। তাহলে জীবন ধারণের মতো একটা মজুরি তাকে নিতে হবে। জীবন ধারণের মতো মজুরি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। এক সময় 5,000 টাকা হলেই হতো, এখন 12,700 টাকা গভর্নমেন্টই বলছে। আবার শ্রমিকরা সবসময় বলতে থাকে যে এটা দিয়ে আমার জীবন ধারণ হয় না, আমাদের আরো বেশি দরকার। কিন্তু এটা তো না দিতে পারলে কারখানা চালানোর কথা না। কিন্তু আমাদের দেশে শ্রমিক বেশি, মালিক কম, শ্রমিকরা জীবন ধারণের চেয়েও কম মজুরি দিতে পারবে। আরেকটা তো তার দিতে হবে, সেটা যেখানে সে কাজ করবে সে কর্মক্ষেত্রে একটা নিরাপদ পরিবেশ। কর্মক্ষেত্রে বিষাক্ত মশারা ঘুরছে এবং গেলেই আমাকে কামড় দেয় এবং আমাকে ডেঙ্গু হয়ে মৃত্যুবরণ করি, তাহলে তো হবে না। কর্মক্ষেত্রে এমন একটা ধারণা আমি তৈরি করেছি যেটা হঠাৎ ধস করে পড়ে গিয়ে 1,800 লোকের মৃত্যুর কারণ হয়, তাহলে তো হবে না। আমি এই দুটার কথাই বললাম, আর বাকি আমি কিছুই বললাম না। অবসর ভাতার কথা বললাম না, মজুরের ছেলে মেয়ের ভরণ পোষণও দিতে হবে, নাহলে ওই মজুর মরে গেলে আবার কারখানার মজুর পাবে কোথা থেকে? ওই নিজের স্বার্থেই সেটা দিতে হবে, সেটাও বললাম না।
মজুরদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এমন যাতে না হয় যে মজুরের সঙ্গে মালিকের একটা প্রবলেম হলে মজুরকে রাজপথ অবরোধ করতে হয়, গুলি খেতে হয়, টিয়ার গ্যাস মারা হয় তার উপর। এরকম তো হওয়ার কথা না। তার মানে একটা সভ্য জগতে যেরকম থাকে যে মজুরদের একটা ট্রেড ইউনিয়ন থাকবে, মালিকদের একটা ট্রেড ইউনিয়ন থাকবে, তারা টেবিলে বসে জিনিসটা সমাধান করবে, সেটা থাকতে হবে। এগুলোও আমি বললাম। রানা প্লাজাকে কেন্দ্র করে আমি খালি সাধারণ একটা প্রশ্ন উঠাই, যেটা কি হত্যাকাণ্ড না দুর্ঘটনা। কোর্ট কিন্তু ওই যে কিছুদিনের জন্য কোর্ট খুব ভালো হয়ে গিয়েছিল, তারপরে আবার খারাপ হয়ে গেছে। তো ওই যে কিছুদিনের জন্য যখন ভালো হয়ে গিয়েছিল, তখন কোর্ট বলেছিল এটার মধ্যে কোনো গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? যে ইমারতটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ইমারতটা ভেঙে পড়তে পারে। এটা তো অবভিয়াস, এটা তো আর তর্ক করার ব্যাপার নেই, এটা তো ভেঙে পড়েছিল। সুতরাং কোর্টকে এটা মনে করা খুবই ন্যাচারাল। দুই নম্বর, তাহলে খোঁজ করে দেখা দরকার। কোর্ট ভেবেছিল যে খোঁজ করে দেখা দরকার যে ইমারত আইনে ইমারত নির্মাণের কি কি বিধি আছে। যদি ওই আইন অনুযায়ী রানা প্লাজার মালিক ওটা নির্মাণ করে না থাকেন, তাহলে ওটার জন্য কে দেয়? ওইটা কি রানা প্লাজার মালিক দেয়, নাকি ইমারত আইন যাদের তত্ত্বাবধানে আছে তারা? ইন্সপেক্টর কমিটি কি করেছিল? সে এটা বন্ধ করে নেই। এর মধ্যে আবার দুদক এসে ঢুকেছিল। দুদক ঢুকে বলছিল যে ভবন নির্মাণের তো কতগুলো নিয়মকানুন আছে। একটা হলো ইমারত নির্মাণ আর ভবনের ভিতরে অ্যাডজাস্টমেন্ট। আপনার যদি সিঁড়ি না থাকে যাতে আপনি হঠাৎ দুর্ঘটনা পালাতে পারেন, আপনার যদি অগ্নি নির্বাপন যন্ত্র না থাকে, আপনার যদি অন্যান্য সুযোগ সুবিধা সহ একটা কারখানা স্ট্যান্ডার্ড ভবনের বা ভবনের সিমেন্ট, আপনি কি সিমেন্ট ব্যবহার করেছেন। এখন এই ভবন নির্মাণ আইন না মেনে এবং ইমারত আইন না মেনে এই ভবনটা তৈরি করা হয়। তারপরে একজন খুব সুন্দর বলে গেছে যে ট্রেড ইউনিয়ন না থাকায় ব্যাংকের মালিক তো বলতে পারে আমি এই ভবনে ঢুকে কাজ করবো না, এটা আমার জন্য নিরাপদ না, কিন্তু শ্রমিকরা বলতেই পারবে না। আমার কথা ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিক তো বলতে পারতো না, কারণ তার পেটে খিদা, তার কাজ করলেও মজুরি হবে না। শুধু ট্রেড ইউনিয়ন না করলেও সে বলতে যায় ভাই ট্রেড ইউনিয়ন করে আমার কি হবে, আমার তো এখন কাজ করে আমার মজুরি আনতে হবে, আমার একটু ঝুঁকি, আমি তো নিশ্চিত না যে আজকে এই ভবনটা ধসে পড়বে। আর মালিকও খুব কেয়ারফুলি ক্যালকুলেট করে দেখতে পারে যে বছরে কয়টা দুর্ঘটনা হয়, তাতে কয়টা লোক মারা যায়, তার জন্য কত টাকা আমার ক্ষতি দিতে হয়, আর কত টাকা আমি ইন্স্যুরেন্স বাবদ পাই, এবং কত টাকা আমার লাভ হয়। মিট যদি লাভ হয় তাহলে এই ঝুঁকি নিতে আমার অসুবিধা নেই। সভ্যতা নিয়ে কিন্তু সেভাবে হিসাব হয়, আমরা টের পাই না। সেখানে কিন্তু ক্যাপিটালিস্টরা এইভাবেই কাজ করে, এবং সেই জন্য ওখানে কিন্তু আমরা দেখি হ্যাঁ বাবা ওরা 48 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু ওদের মোট মুনাফার হিসাবে ওটা ওই ক্ষতিপূরণটা হিসাবের মধ্যে আছে। সুতরাং আমি যেটা আপনাদেরকে বলবো যে ক্ষতিপূরণ দেওয়ার আগে প্রথমে বুঝতে হবে যে কতগুলো ঘটনা আছে যেগুলো ইচ্ছাকৃত দায়িত্ব অবহেলার কারণে জীবন হয়। সেগুলোর মামলা এই যে 12 বছর ধরে চলছে। আসলে তো মামলা আগেই সলভ হয়ে যাওয়ার কথা, কারণটা হচ্ছে যে রানা প্লাজা যখন ধ্বংস হলো তখন সবার একটা দয়া মায়া। ওই যে একজন বললেন যে মসজিদের মুসল্লি এত টাকা এনে দিয়ে গেছেন, সবাই খুব ভাবলো যে এবার তো সবই টাকা। এবং আমাদের প্রধানমন্ত্রী তখন একটা তহবিল করেছে, এবং তখন টেলিভিশনে আমরা দেখেছি বিভিন্ন লোক গিয়ে গিয়ে টাকা জমা দিয়েছে, ছবি তুলেছে। বিচারটা কিন্তু হয় হত্যাকাণ্ডের বিচার, সেটা কিন্তু আটকে থাকবে। একমাত্র সোহেল রানাকে ধরেছে এবং জেলে নিয়েছে, আর বাকি 14 জন যারা অভিযুক্ত হয়েছে এই অবহেলার সঙ্গে জড়িত, তাদেরকে কিন্তু জামিন দিয়ে দিয়েছে। এবং তাদের কিন্তু আর যে পাওয়া যাবে কিনা, আর কখনো তাদের বিচার হবে কিনা, ওই যে সারা বললো এত কত বস্তা কত উঁচু ফাইল সাক্ষী জমা হলো, সেগুলো বই যাবে, সেগুলো কেউ কোনোদিন আর করবে।
কেউ আর থাকবে না। সুতরাং এটা হলো শ্রেণীর ব্যাপার, যেটা অবশ্য সুলতান কিছুটা বলে গেলেন যে ইচ্ছা শ্রমজীবী শ্রেণীর প্রাণের দাম পুঁজিপতির কাছে খুবই কম। নাহলে আমাদের এই যে গণ আন্দোলনে 1800 কতজন ছাত্র যুবক মারা গেল, তাদের ক্ষতিপূরণ কি অত দেরি হয়েছে বা দেরি হবে? তাদের ক্ষতিপূরণ তো খুব দ্রুতই হয়ে যাবে, কারণ তাদের শ্রেণী আলাদা এবং তাদের লোক এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। শ্রমিক শ্রেণীটা হবে, শ্রমিক শ্রেণীর অধিকার, শ্রমিক শ্রেণীকে সংগঠিত হয়ে আন্দোলন করে আদায় করতে হবে। এটাই হলো আমার 1 নম্বর পয়েন্ট। আপনি আপনার অধিকার না বুঝলে আপনি হলেন সবচেয়ে তলের শ্রেণী। আপনার উপরে একটা মধ্যবিত্ত শ্রেণী আছে, তার উপরে একটা উচ্চতম শ্রেণী আছে। উচ্চতম শ্রেণী তখনই আপনার কথায় কান দেন যখন আপনি উঠে নড়ে চড়ে বসলে সমাজে একটা 69-এর গণঅভ্যুত্থান হয়, অথবা 71-এর মুক্তিযুদ্ধ হয়, অথবা একটা স্কপের ধর্মঘট হয়। তার আগে পর্যন্ত সেটা হলো সংস্কার করে আপনাকে আবার, তাও সংস্কারের ক্ষেত্রে জিনিসটা কিরকম? জিনিসটা আমি একটা খালি উদাহরণ দিই। 2000 বললো সংস্কার করে আমরা ক্ষতিপূরণের মাত্রা শ্রমিক প্রতি 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করেছি, আর যদি আহত হয় তাহলে 2.5 লক্ষ টাকা। এইটা হলো সংস্কার। যেটুক করলে মোটামুটি আবার একটা, মানে যেটাকে বলে যে যেখানে ক্যান্সার হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, যেটা দরকার অপারেশন, সেখানে আমি মলমের ব্যবস্থা করে আপাতত সেটা হচ্ছে সংস্কার। সেটা হয় এখন, তাই হচ্ছে মানে বস্তা বস্তা পুস্তক লেখা হবে সংস্কার, সেগুলো কার্যকরী হবে কি? মূল তো কথা হলো আপনার জীবনে সেগুলো কার্যকরী হচ্ছে কিনা, এবং কার্যকরী করার মানে হচ্ছে যে আপনি আপনার অধিকারগুলো সচেতন। 1 নম্বর, আপনি জানেন আইন আপনাকে কি কি অধিকার দিয়েছে। 2 নম্বর, আপনি ওই আইন যাটা পালন করার কথা সেটা আপনি জানেন। 3 নম্বর, সে যেটা পালন না করে আপনি তার গলায় গামছা ধরে নামাতে পারেন। এই 3টা জিনিস ঈশ্বর না হলে সংস্কার হলো কিতাব। কাজী গুরু কিতাবে আছে গোয়ালে। আর এই 3টা জিনিসের প্রথম শর্ত হলো আপনি নিজে আপনার পাওনা বুঝে নেওয়ার জন্য কতটুকু শক্তি, তাছাড়া কেউ আপনাকে দিবে না। ভিক্ষা নিয়ে আপনি কোনোদিন বড় হতে পারবেন না, কৃপা চেয়ে কোনোদিন বড় হতে পারবেন না, আর ভুল নেতা নির্বাচন করেও আপনি বড় হতে পারবেন। আপনাকে নিজে নেতা হতে হবে, আপনাকে নিজের কর্তৃত্ব আত্মশক্তি বুঝে নিতে হবে। আপনি মহান একটা ব্যক্তিকে, বঙ্গবন্ধু মহান, শেখ হাসিনা মহান, ডক্টর ইউনূস মহান, এ আমাকে করে দিবে হবে না। এভাবে আপনি কোন সমাজ কোনদিন বদলাতে পারেন না, কেউ পারেন। রানা প্লাজা তার উত্তম দৃষ্টান্ত। সবচেয়ে কতভাবে আমরা পুরো জাতি জেগেছিলাম, পুরো জাতি জেগে উঠেছিলাম, পুরো পৃথিবী জেগে উঠেছিল রানা প্লাজা সমস্যার সমাধান করার। পর্বত কি করেছে? মুশিক প্রসব করেছে, মুশিক ইঁদুর প্রসব করেছে। আর একটা উদাহরণ দিই, তাহলে এটা বোঝা যাবে। এটা ওসির রিপোর্ট, এটা হলো বাংলাদেশ অকুপেশনাল সাপ্লাই না সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের রিপোর্ট। 2013 থেকে 2023 পর্যন্ত তার একটা হিসাব করেছে দুর্ঘটনায় কত শ্রমিক মারা গেছে। 2013 থেকে 2023 কয় বছর? 10 বছর। আচ্ছা না, 11 বছর। তাতে ওরা হিসাব করে বার করেছে 9,263 জন শ্রমিক মারা গেছে।
এখন এদের ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, আপনি আইন তো আমরা যেটা চেয়েছিলাম সেটা তো হয়নি। আমরা কি চেয়েছিলাম, কেন চেয়েছিলাম এবং আমাদের মধ্যে যে মতভেদ ছিল সেগুলো আমি পরে একটু বলবো, কিন্তু এখন আমি বাস্তবতাটা বলছি। মানে এখন কি, এইসব তো স্বপ্নের ব্যাপার, আমরা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন বাস্তবে কি হচ্ছে সেটা আমি বলছি। 2013 এই যে 9,263 জন মারা গেছে, তার মধ্যে লেটেস্ট হিসাব হবে 2022-23 মারা গেছে 1,423 জন। এই 1,423 জন শ্রমিকের ক্ষতিপূরণ হওয়া উচিত। আইনে যেটুকু আছে, যদি 2 লক্ষ থেকে 2 লক্ষ, 2.5 লক্ষ থেকে 2.5 লক্ষ হওয়া উচিত। হিসাব করে দেখা গেছে যে এর মধ্যে 1,103 জনই হলো ইনফর্মাল সেক্টর, মানে এমন সেক্টরে হয়েছে যেখানে কোনো আইন কানুন, যেখানে ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়। যেমন ট্রান্সপোর্ট সেক্টরে 623 জন, কিন্তু জানি না কে এই 623 জনের নাম এবং কতটুকু কে পেয়েছে, এটা কেউ জানে না। যেমন ডে লেবারার 220 জন, এদের তো আমরা মানে আর খুঁজেও কোনোদিন পাবো না। আপনার এগ্রিকালচার সেক্টরে 146 জন, ম্যানুফ্যাকচারিং এর 94 জন, বছরে 94 জন। এখন এই ম্যানুফ্যাকচারিং এর আইনে 2 লক্ষ 2.5 লক্ষ এটা পাওয়ার কথা, তার কি অবস্থা? সেইটার অবস্থা হলো যে মানে ব্লাস্টের কাছে যে স্টাডি, কল্লোল মুস্তফা এটা এই স্টাডিটা হিসাব করে বলেছে যে 2008 থেকে 19 পর্যন্ত 80টি ক্ষতিপূরণ মামলা লেবার কোর্টে উঠেছে, তার মধ্যে 35টা ক্ষতিপূরণের রায় দিয়েছে, 19টা আদায় হওয়া সম্ভব হয়েছে। যদিও একটা মামলার সময় নেওয়ার কথা 2 মাস, 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, মানে 60 দিনের মধ্যে। এখন যে 19টা মীমাংসা হয়েছে সেটার প্রত্যেকটার জন্য গড়ের সময় লেগেছে 21 মাস। তাইলে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেটা হলো জাস্টিস না, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আর জাস্টিস আছে যেটা, সেটা হলো সমগ্র ঘটনার ক্ষুদ্র একটি অংশ, যাদের কোন না কোনো উকিল আছে। ওই যে বললো যে সরকার মামলা করেছে, উকিলই দেয় মামলা চালানো। তাই আমি তো কোর্ট কেউ এখন আমাদের এখন অবস্থা রয়েছে যে কোর্টের কথা বললে আমরা ভয় পাই। কোর্টে গেলে তো দেব স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, টাকা ক্ষয় হয়ে যাবে, বাড়ির ভিতরে বিক্রি হবে, ন্যায্য কমা। তাইলে আবারও তাহলে ফিরে এসে সেই কথা যে আগে আমাদের প্রিন্সিপালটা ঠিক করতে হবে, ন্যায় নীতিটা ঠিক করতে হবে। ন্যায় নীতিটা কি? ন্যায় নীতিটা হচ্ছে তোমার জন্য যা সত্য সম পরিস্থিতিতে আমার জন্য তা সত্য, বা আমার জন্য যা সত্য সম পরিস্থিতিতে তোমার জন্য তা সত্য হতে হবে। সেটা আমরা মানি। আমরা সবসময় মনে করি যে আমার জন্য যেটা সত্য তোমার জন্য ওইটা আমি দিব। আমি তো কখনো ওর পক্ষ হয়ে আমাকে দেখি না, আমার পক্ষ হয়ে ওকে দেখি না। কখনো আমি আমার অধিকার যখন দেখি তখন আমার দায়িত্ব দেখি না, আর ওর দায়িত্ব যখন দেখি ওর অধিকারও দেখি। যতক্ষণ পর্যন্ত আমরা অধিকার সচেতন না হয়ে দায়িত্বশীল লোকদের দায়িত্ব আদায় করে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেমিনার করবো, নীতি নির্ধারণ করবো, দাবি তুলবো। কিছুটা অগ্রগতি হতে পারে যদি আইনে পরিণত করা যায়, কারণ আইনটা থাকলে তখন একটা চক্রতা থাকে। আইনটা যদি কার্যকরী না করে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের তাহলে প্রশ্ন আসে না, গভর্নমেন্ট বলবে যে আমরা আইন তো পার্লামেন্টে বদলে দিব, আর পার্লামেন্টে যদি আমরা কয়েকজন ক্যাপিটালিস্ট দখল করে নিতে পারি তাহলে অত সোজা না। রানা প্লাজার ঘটনা আদায় করা সোজা না। কিছুটা আমরা এগিয়েছিলাম অল্প সময়ের জন্য। কেন এগিয়েছিলাম সেটা বলে আমি শেষ করছি। এগিয়েছিলাম এই জন্য যে কোর্ট সুমোটো মানে নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলেছিল যে এগুলো করতে হবে। এইটা শাসক শ্রেণী মানে ঠেকাতে পারেনি। এবং আরেকটা অন্যতম নতুন কারণ যুক্ত হয়েছিল, সেটা হলো আর্মির কাছে দায়িত্বটা চলে গেছে সারোয়ারদের কাছে। আর্মি শ্রেণীগুলোর সঙ্গে যুক্ত অবস্থা তখনও হয়নি।
এখন হয়তো যুক্ত হয়ে যাবে, ওই শ্রেণীগুলোই আর্মিকে তখন নিয়ন্ত্রণ করবে তাদের সাথে। যতক্ষণ না করতে পারছেন, আর্মি যতক্ষণ রিলেটিভ অটোনমি থাকবে, আপেক্ষিক স্বাধীনতা থাকবে, ততক্ষণ না কিছু কাজ করার সুযোগ থাকবে। সৌভাগ্যবশত সেই আর্মি যে কমিটিটা গঠন করেছিল, তাতে একটা ক্লজ ছিল, কোর্টেই দেওয়া ক্লজ, যে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রতিনিধিকে নিতে হবে, এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত তারা আমাকে নিয়েছে। এবং প্রথম মিটিংয়ে গিয়ে আমি বলছিলাম যে আপনারা যে ক্ষতিপূরণটা বলেছেন 20 লক্ষ টাকা, এটা একটু কম, বা এটা কম বা বেশি কিছুই বলছি না, এটার ভিত্তি কিভাবে ক্যালকুলেশন হবে সেটা নিয়ে আগে আমরা ঠিক করব। এবং আমার যুক্তি মেনে নিয়ে তারপর ভিত্তি কিভাবে ক্যালকুলেশন হবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে একটা ভিত্তি ঠিক হয়েছে। এইটা হলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে যে একটা মানুষ মারা গেছে, সে যদি দুর্ঘটনায় হঠাৎ করে মরে যায়, তাহলে তার একটা এক্সপেক্টেড আয়ু আছে, প্রত্যাশিত আয়ু আছে। তাহলে গড়ে আমরা ধরেছিলাম যে রানা প্লাজায় যারা মারা গেছে তারা গড়ে হয়তো 25 বছর বয়স, আর তার গার্মেন্টস সেক্টরে কাজ করার বয়স ম্যাক্সিমাম 50 বছর, তাহলে তার আরো বেঁচে, মানে দুর্ঘটনা না হলে গড় করতে তার 25 বছর বেঁচে থাকার সম্ভাবনা, এক্সপেক্টেড অ্যাক্টিভ লাইফ। তারপরে আমরা বলেছিলাম যে এই যে সময়টা, এই সময়টায় আয় মানে বেতন কত, যদি সে আয় করতো তাহলে সে কত আয় করতে পারে, হিসাব নিয়ে একটা লাগলো গন্ডগোল যে ওর বেতন কোনটা ধরবো, বেসিকটা ধরবো না যে তখন ঠিক বেতন পাচ্ছে সেটা ধরবো। তারপর ঠিক হলো যে আচ্ছা গড় কর্তা 5,000 টাকা ধরে, তখন এখন ধরলে এখন তো ন্যূনতম মজুরি গার্মেন্টস সেক্টরে কত, এখন আপনাকে কিন্তু 12,500 টাকা ধরবে। তাহলে 25 দিয়ে 12,500 গুণ করেন, আর ওখানে না 12,500 কে 12 দিয়ে গুণ করেন 1 বছর, তারপরে 25 দিয়ে গুণ করেন 25 বছর, তাতে তখন আমাদের হয়েছিল 11 লক্ষ, এখন ধরলে এটা হয়ে যাবে 22 লক্ষ। তা আমি বললাম যে তাহলে এটা 11 লক্ষ, এটা তারপরে তার সঙ্গে যোগ করেন চিকিৎসার খরচ, তার সঙ্গে যোগ করেন এটা 10%, তার ছেলে মেয়েগুলো অসহায় আছে তাদের লেখাপড়ার খরচ, অথবা আবিষ্কার করে দেন যে ওই ছেলে মেয়েদেরকে আপনি স্কুল কলেজে বিনামূল্যে পড়ান। এইভাবে করে করে একটা হিসাব আমি করছি। আমার তো শ্রমিক শ্রেণীর পছন্দ হয়নি, তখন শ্রমিক শ্রেণী দাবি করেছিল 48 লক্ষ টাকা, আমি মোহাম্মদ বলেছিল 26 লক্ষ, এবং 26-এর 2 গুণ করে 42 লক্ষ, 52। তারপর বিলস, যিনি এখন শ্রমিক কমিশনের নেতা, তারাও বলেছিলেন 48 লক্ষ টাকা। সুতরাং আমি অতটা বলি নেই, আমি হিসাবপত্র করে যেটা হয়েছে সেটাই বলছি, সেটা 20 লক্ষের মতো বা 15 থেকে 20-এর মধ্যে একটা। তো এগুলো সব হলো স্বর্গের আলোক রশ্মি, যেটা কোনোদিনই নরকের বাসিন্দাদের কাছে পৌঁছায়, তুমি পৌঁছায়। আর কেন পৌঁছায় নেই? মামলা করেও পৌঁছায় নেই, অন্যভাবে পৌঁছায় নেই, পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সুসংগঠিত আন্দোলন থাকবে। ধন্যবাদ।